চিন্তা করছো তো? কোনো চিন্তা করতে হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, এড়িয়ে যেও না। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি যদি তোমরা মেনে চলো অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে। এড়িয়ে যেও না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে কথাটি শোনো, আর কথাটি শুনে মেনে চলো, তাহলে অবশ্যই ফলাফল ভালো পাবে এবং লাভবান হবে। আমি লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে তোমাদের যে কথাগুলি তোমাদেরকে বলবো মন দিয়ে শুনবে। তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টারে বাংলা পেপার রয়েছে, অনার্স পাস অর্থাৎ মেজর মাইনর রয়েছে একই পেপার। এবারে তোমাদের এই যে পেপারটি রয়েছে একটা দীর্ঘ লং পেপার বলতেই চলে, ছোট পেপার নয়। আর তোমাদের যে টপিকগুলো তুলে ধরেছি এই টপিকের মধ্যে কোনো সিলেবাস পড়লে চলে না, তবে হ্যাঁ সিলেবাস হলে কি হবে, এটা একটা করে প্রশ্ন মাত্র। যেমন তোমাদের যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, দেখো তোমাদের মেজর মাইনরের যে পেপারটি রয়েছে বাঙালি ধর্ম ও সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের সাধারণ পরিচয়, টপিকটা এটা তো। তো এখানে দেখো তোমাদের একের দাগে রয়েছে বাংলা ধর্ম ও সংস্কৃতির ইতিহাস। এই যে টপিকের ক্ষেত্রে তুমি দেখো এখানে রয়েছে একের দাগে স্টেপ, একের স্টেপ ধর্মের ইতিহাস। এখানে ধর্মের ইতিহাসের ক্ষেত্রে দেখো বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম, নাথ ধর্ম, শক্তি ধর্ম, সুখী ধর্ম, বাউল ধর্ম, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে প্রশ্ন মাত্র। এই যে এতগুলো যে প্রশ্ন দিয়েছে এখান থেকে কোন প্রশ্ন দেবে এটা কিন্তু সাজেশন হিসেবে ব্যাখ্যা দেওয়া ভুল হবে। অর্থাৎ যদি কোনো ইউটিউবার, ভালো করে শোনো, এই পেপারের ক্ষেত্রে যদি কোনো ইউটিউবার বা কোনো শিক্ষক, কোনো প্রফেসর যদি সাজেশন দিয়ে থাকে, আমি তাদেরকে একটাই কথা বলবো, মূর্খামি করবে। এই পেপারে সাজেশন দেওয়া মানে মূর্খামি কাজ। কারণ এই পেপারটা সব থেকে ইজি পেপার, অর্থাৎ সব থেকে সহজ পেপার। কিন্তু দুর্ভাগ্য কথা কি, এই দুর্ভাগ্য তোমাদের এটাই যে এটা হচ্ছে একটা লং পেপার, পড়তে হবে বেশি। আমি তোমাদের একটা সহজ কথা বলবো, সেই সহজ টেকনিকটা যদি শিখে যাও অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে। তাহলে কি সেই সহজ টেকনিক? তাহলে টেকনিকটা একটু বলা যাক, একটু শুনে নাও। তোমাদের যে টপিকগুলো রয়েছে, যেমন দেখো এক্সাম্পল দিয়েছি, 1 নম্বর স্টেপে ধর্মর ক্ষেত্রে বৌদ্ধ। এই যে বৌদ্ধ ধর্মের নামকরণ বিষয়বস্তু, অর্থাৎ তুমি বৌদ্ধ ধর্ম পড়ে কি বুঝতে পেরেছো সেটা তোমাকে লিখতে হবে বা বুঝতে হবে। তার জন্য তোমাদের বলবো টেক্সট বই পড়া অভ্যাস করতে হবে। আর পরীক্ষা বেশি দিন নেই, অনেকে রয়েছো পরীক্ষার আগের দিন দেখো ভিডিওটি, এরকম রয়েছে। আবার পরীক্ষার আগের দিন সাজেশন ফলো করো যে কোন স্যার ইউটিউবার শিক্ষক যে আমাদের এই পেপারে সাজেশন দিচ্ছে। আমি বলবো মূর্খের মতো কাজ করছো। আর যে তোমাদেরকে সাজেস্টটি শো করছে মূর্খের কাজ করছে। আমি সমস্ত বিশ্ববিদ্যালয়কে সাজেশন দিই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, এবং আমি নিজেই একাধিক বই লিখে থাকি। সেই জন্য বলছি আমার কথা মেনে চলো। আবল তাবল শিক্ষকের পরামর্শ নিও না। যদি কোথায় রয়েছে পেঁয়াজের খোলায় পা কাটে, সেই কথাটি মাথায় রেখে অবশ্যই পড়াটা ভালো করে চলো। কারণ যেমন তোমরা যাও দেখো 2 নম্বর স্টেপে রয়েছে প্রাচীন যুগ। প্রাচীন যুগে রয়েছে দেখো চর্যাপদ রয়েছে, সৃজমান বাংলা প্রকৃতির্ণ। এই যে নির্দেশনা, প্রকৃতির নির্দেশনা রয়েছে বা চর্যাপদ রয়েছে, এই যে চর্যাপদের যে ভাগগুলো, চর্যাপদ কি, কে করেছিল, কত সালে করেছিল, এই যে চর্যাপদের নামকরণ বিষয়বস্তু যদি তোমরা করে যাও, ভালো করে শোনো, একটা টপিক বলছি যেমন চর্যাপদ। চর্যাপদে যদি তোমরা একটা টপিক পড়ে যাও, কি টপিক না চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, কেমন নামকরণ বিষয়বস্তু, সার্থকতা, গুরুত্ব, এই যে টপিকটা স্ট্রাকচারটা যদি তোমরা পড়ে যাও আশা করছি সমস্যা হবে না। আর প্রত্যেকের বলবো প্রত্যেক টপিক একবার করে রিডিং দাও, সেফ একবার রিডিং দাও। যখন তোমাদের শর্ট প্রশ্ন করবে যেমন চর্যাপদ, তা চর্যাপদ থেকে কেমন প্রশ্ন হবে না চর্যাপদ কত সালে প্রকাশিত হয়েছিল বা প্রকাশকাল,
ঠিক আছে, কোথায় হয়েছিল, কে করেছিল, এইভাবে প্রশ্ন আসতে পারে। যেমন 5-এর প্রশ্ন, 10-এর প্রশ্ন কেমন ধরে হয়, চর্যাপদের গুরুত্ব, আবিষ্কারকাল, প্রকাশকাল, রচনাকাল, এইভাবে কিন্তু চর্যাপদ থেকে প্রশ্ন হয়। সেই বলছি মূর্খামির কাজ করো না, টেক্সট পড়ো, একবার রিডিং দাও। যেমন একবার রিডিং তোমরা দিয়ে কিভাবে লিখবে সেটাও এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সহজ টেকনিকটা বলে দিচ্ছি। দেখো, যেমন যদি আমরা তোমাদের যাই 4 নম্বর স্টেপে রয়েছে আধুনিক যুগ। আধুনিক যুগে রয়েছে তোমার দেখো 19 ও 20 শতকের গদ্য ও প্রবন্ধ সাহিত্যের ইতিহাস। এই যে এখানে রয়েছে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে না, তাহলে এই যে ফোর্ট উইলিয়াম কলেজটা যদি আমি তোমাদের এক্সাম্পল দিই যে কিভাবে টেকনিকে লিখবে, ধরো পড়লো ফোর্ট উইলিয়াম কলেজ পড়েছে, কিভাবে লিখবে, তাহলে তোমরা লিখবে টেকনিক দিচ্ছি। দেখো, যাই প্রশ্ন হোক না কেন, ভালো করে শোনো, যাই প্রশ্ন হোক না কেন বানিয়ে লিখবে। কিভাবে, যেমন ফোর্ট উইলিয়াম কলেজ দেখবে বাংলা গদ্য সাহিত্যের বা বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশ কাহিনী হিসেবে যতগুলি চরিত্র রয়েছে তার মধ্যে একটি ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কিন্তু অনেকখানি। এবারে এটা লিখে তার যে প্রকাশকাল, সাল, রচনা তুমি যে একবার রিডিং করেছো সেটা কিন্তু অবশ্যই লিখবে। আর শেষের দিকে একটা শেষ কথা, শেষ কথা মানে কি, অর্থাৎ তুমি যে উপরে আলোচনা করেছো সেই ব্যাখ্যা অনুযায়ী শেষ কথা বা তুমি কি বলতে চাইছো উপরিক্ত আলোচনা অনুযায়ী শর্ট কাজে লিখে দেবে, যে মঙ্গলদায়ক কি, ভালো পড়াশোনা পড়লে কি হবে, সেই সম্পর্কে তুমি একটা উপসংহার বা শেষ কথা লিখে দেবে। সেই কথা যেন একটা শ্রুতির মধুর এবং শুনতে ভালো লাগে, বাক্যটা যেন ভালো হয়, এইভাবে কিন্তু লেখার চেষ্টা করবে। অর্থাৎ আমি তোমাদের বলবো প্রত্যেকটা টপিক একবার করে রিডিং করো, সাজেশনের পড়ার চেষ্টা কেউ করো না। সাজেশনের পড়ার চেষ্টা করলে মূর্খামি কাজ হবে। আমি প্রথম থেকে বলে আসছি, তোমরা যদি সিলেবাসটা যদি নাও পেয়ে থাকো তোমরা গুগলে সার্চ করো, তোমাদেরকে বলবো গুগলে সার্চ করো, গুগলে সার্চ করবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2nd সেমিস্টারের বাংলা সিলেবাস, তোমরা সার্চ করো, করে দেখো সিলেবাস কিন্তু ছোট নয়। এই পেপারে সিলেবাস করা বা সাজেশন করা মানে মূর্খামি, আমি আগে বলেছি। যেমন তোমাদের প্রশ্ন হতে পারে, দেখো যেমন রামমোহন রায়ের অবদান, বিদ্যাসাগর অবদান, ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, এইভাবে প্রশ্ন কি প্রশ্ন দেবে এটা বলা যায় না। কৃত্তিবাস ওঝার অবদান, বৃন্দাবন দাসের অবদান, ঠিক আছে, বিদ্যাপতির অবদান, হ্যাঁ, এইভাবে মঙ্গল কাব্যের ধারণা, এইভাবে যে প্রশ্নগুলি হবে, রামপ্রসাদ সেনের অবদান, হ্যাঁ, বিবেকানন্দের অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, হ্যাঁ, এইভাবে এত যে প্রশ্ন রয়েছে, এত মেন টপিক তোমাদের ঢুকিয়েছে এই পেপারের উপরে, সাজেশন করা সম্ভব নয়। আর যে পেপারগুলো ঢুকিয়েছে প্রত্যেকটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্র। আমি যে কথাগুলি বললাম, এতগুলি কথা বললাম, হয়তো অনেকে শোনেনি বা অনেকে শুনতে শুনতে বিরক্ত হয়ে বেরিয়ে গেছে যে স্যার এত কথা বলছে কিসের জন্য, সাজেশন তো দিতে পারে। দেখো সাজেশন কেন দিলাম না, সাজেশন দিলে সাপ্লি হয়ে গেলে কিন্তু তোমার পরীক্ষাটা কিন্তু আমি দিতে যাব না, বা তোমার পরীক্ষা কোনো কলেজে প্রবেশ দিতে যাবে না, বা তোমার যে পরীক্ষা রয়েছে যদি সাপ্লি হয়, যে শিক্ষক 200 টাকা, 250 টাকা, 50 টাকা, 500 টাকা, 600 টাকা বিনিময়ে তোমার কাছ থেকে টাকা নিয়ে অ্যান্সার শো করছে, হয়তো দেখা গেল কোনো চ্যাট জিপিটি থেকে দিচ্ছে, কোনো গুগল থেকে দিচ্ছে, বলতে পারলাম, বা কোনো মেটা অ্যাপ থেকে দিচ্ছে, বই পড়েনি, সিলেবাস দেখেনি, মূর্খের মতো সাজেশন করে দিচ্ছে, আনকমন হয়ে গেলে সেই যে পারিশ্রমিক যে সেটা নিয়েছে সে তোমাকে পরীক্ষা দিতে যাবে না। সাবলি পরীক্ষা পড়তে গেলে, সাবলি পরীক্ষা দিতে গেলে তোমার পরীক্ষা দিতে হবে। সেটা বলছি অবশ্যই টেক্সট বই পড়া অভ্যাস করো, টেক্সট বই বিকল্প হয় না, টেক্সট বই একবার রিডিং করো, দুবার বলছি না, সেফ একবার রিডিং পড়ো, বাড়িতে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ো, যেটা পড়ছো কি বুঝতে পেরেছো স্ট্রাকচারটা, তুমি যে টপিকটা পড়ছো, ধরো বিদ্যাসাগরের অবদান পড়ছো বা রামমোহন রায়ের অবদান পড়ছো, অথবা দেখা যাচ্ছে তুমি চৈতন্য চৈতামৃত পড়ছো বা শ্রীকৃষ্ণ কীর্তন পড়ছো, দেখা গেল তোমাদের রয়েছে যেমন দেখো বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম, প্রত্যেকটা একটা টপিক পড়ছো, সেই টপিকটা পড়ে তুমি ব্যাখ্যামূলক হিসেবে কি বুঝতে পেরেছো, এই যে কনফিডেন্সটা তুমি নিজের মধ্যে জাগাও, তাহলে দেখবে যে শর্ট প্রশ্নগুলি হয় 1 2 সেগুলো উত্তর দিতে পারবে। যেমন তুমি যদি চর্যাপদ যদি পড়ো,
তাহলে তোমার সেখানে যদি প্রশ্ন হয় যে চর্যাপদ কত সালে প্রকাশিত হয়েছিল, আবিষ্কার কত সালে হয়েছিল, এর গুরুত্ব কি, এগুলো তখন বানিয়ে লিখতে পারবে। কিন্তু তুমি যদি নোট সাজেশন পড়ে যাও, তখন কিন্তু প্রশ্ন পড়ে গেলে তোমার কি প্রশ্ন পড়বে তুমি তখন ব্যাখ্যা দিতে পারবে না। যদি তুমি পড়ে যাও, ভুল হলেও তুমি ব্যাখ্যাটা এমনভাবে সাজাতে পারবে তাতে উত্তরটা ঠিকও হবে, 10-এর মধ্যে তবু 5-6 দেবে। কিন্তু তুমি যদি সাজেশন পড়ে যাও, আনকমন হয়ে গেলে আমিও তোমাকে পরীক্ষা দিতে যাবো না, কোনো কলেজে প্রফেসর পরীক্ষা দেবে না, কোনো ইউটিউবার পরীক্ষা দেবে না যে তোমার টাকাটা নিয়ে তোমাকে গুগল থেকে এর থেকে সেখান থেকে উত্তরটা দিয়ে দিয়েছে। আমি সেই বলবো, এত টাকা খরচ করার থেকে মার্কেট থেকে কিছু পারিশ্রমিক নেবে, হয়তো বইয়ের দাম হয়তো 200 টাকা 250 টাকা হয়তো পড়বে, অতটাই পড়বে না, একটা বই কিনে নাও। এখন তো মার্কেটে টেক্সট বই পাবে না, প্রশ্ন উত্তর বই পাবে, সিলেবাস কমপ্লিট। তো একটা বই খুঁজে নাও, নিয়ে একবার রিডিং দাও। তোমার যদি মনে হয় যে তোমার হাতে 1 মাস সময় আছে, 1 মাস তো সময় নেই, যদি মনে হয় তোমার হাতে 3 দিন সময় আছে, সেই 3টে দিন তুমি দিন রাত এক করে দিয়ে একবার রিডিং পড়ো, তাহলে দেখবে এই পেপারটা তুমি ফলাফল ভালো হবে এবং লাভবান হবে। সাজেশন পড়ো না এই পেপারের ক্ষেত্রে। তবে আমি শোভন স্যার, লেখক শোভন স্যার তোমাদের সঙ্গে রয়েছি। পরবর্তী সেমিস্টারে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার, পরবর্তী সেমিস্টারগুলো আমি কথা দিচ্ছি তোমাদের নাম্বার 1 সাজেশন দেবো। যেমন এখন বর্তমান তোমাদের সিনিয়ররা যারা 4th সেমিস্টারে পড়ছে তাদেরটা যেমন সাজেশন দিয়েছি যে 8টা প্রশ্ন 9টা প্রশ্ন তেমনটা দিয়ে দেবো। কিন্তু এই সেমিস্টারে আমি তোমাদেরকে কোনো কথা দিতে পারছি না যে আমি সাজেশন দেবো। আমি পাস করার জন্য একটা টেকনিক মাত্র বললাম যে হ্যাঁ সবাইকে পাস করিয়ে দেখিয়ে দেবো, এটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি তোমাদেরকে থাম্বনেলটা করিয়েছি। কি বললাম বোঝা গেল? শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্য থাম্বনেলটা বানিয়েছি। আমি তোমাদেরকে বলবো টেক্সট বই একবার রিডিং করো। আর যেভাবে আমি তোমাদেরকে বললাম, যেমন দেখো বিহারীলাল চক্রবর্তী একটা আমি এক্সাম্পল দিলাম, তখন তোমাদের কি আছে বিহারীলাল না 19 ও 20 শতকের কাব্য সাহিত্যের ইতিহাস। তাহলে তোমরা যদি বিহারীলাল পড়ে তখন লিখবে কি না 19 ও 20 শতকের কাব্য ইতিহাসের মধ্যে যতগুলি চরিত্র রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য চরিত্র হলো এই বিহারীলাল চক্রবর্তী। এনার যে অবদান বা কৃতিত্ব সংক্ষেপে বিশ্লেষণ করা মোটেই যায় না, তবুও এনার যে অবদান আমরা নিচে সংক্ষেপে ব্যাখ্যা করলাম বা আলোচনা করালাম বা আলোচনা করা হলো বইয়ের হাইপে দাঁড়িয়ে দিয়ে তুমি যে ব্যাখ্যামূলক বই থেকে পড়েছো তুমি তোমার মতো করে বানিয়ে লিখবে। এটাই আমি তোমাদেরকে এক্সাম্পল দেবো। সব সময় আমি একটাই কথা বলবো, বানিয়ে লেখার চেষ্টা করো, মুখস্থ বিদ্যে করো না, সবসময় বানিয়ে লেখার চেষ্টা করো। ওকে, তাহলে এই পেপারে আমি কোনো সাজেশন দিচ্ছি না। আর একটাই কথা বলবো, ইউটিউবারের কাছ থেকে দূরে থাকো এই পেপারটার জন্য, ইউটিউবারদের কাছ থেকে দূরে থাকো এই পেপারটার জন্য। আমি প্রত্যেকটা কথা বলছি, কোনো স্যারের কাছে সাজেশন নিও না। অনেক প্রফেসররা হয়তো বলছে এই প্রশ্নটা পরীক্ষা পড়ে গেছে, বিহারীলাল চর্যাপদ পরীক্ষা পড়ে গেছে, ভুল করছে, মূর্খামির কাজ করছে। আমি এতদিন ধরে সাজেশন দিয়ে আসছি, আমার চ্যানেল এই ছোট চ্যানেল নয়, আগে একটা ইউটিউব চ্যানেল ছিল এই নামে, 10K সাবস্ক্রাইব ছিল, মাত্র 90টা ভিডিও করে। সেই চ্যানেলটা দুর্ভাগ্য কারণবশত বন্ধ হয়ে যায়। সেই বলছি একজন লেখক হিসেবে যেভাবে গাইড করছি বা যে পরামর্শ দিচ্ছি একটু মেনে চলো, অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে। পরীক্ষা দাও, দিলেই মনে হবে যে হ্যাঁ আমাদের শোভন স্যার যে আমাদের কথাগুলি বলেছে কথাগুলি মূল্য রয়েছে। যে এই পেপারে সাজেশন কেমন ভাবে প্রশ্ন হবে এটা কিন্তু বলা যায় না, যে সাজেশন দিচ্ছে মূর্খের কাজ করছে। এমনকি যারা বই পাবলিশ করে তারা নিজে কেমন ভাবে লিখবে বা লেখকরা কিভাবে লিখবে সেটাই নিয়ে চিন্তিত হয়ে যায়। মূর্খামির কাজ করো না, সাজেশন পড়ো না, শুধুমাত্র এই পেপারের ক্ষেত্রে টেক্সট পড়ো। একদিন যদি হাতে সময় থাকেও তাহলে তোমরা 2টো স্টেপ পড়ো, 2টো স্টেপ পড়ো, উপকৃত পাবে। তো দেখো আমি এমনিতে অনেক কথা বলে দিয়েছি, অনেক লং সময় নিয়ে নিয়েছে। এমনি থেকে দেখো বক্তব্য দিদির অনেক সময় নিচ্ছে, তোমরা হয়তো সময় দিতে পারবে না বা লেকচার অনেকে শুনছো বিরক্ত বোধ হচ্ছে। কিন্তু এই যে বিরক্ত বোধটা যদি কাটাতে পারো, একটু ধৈর্য ধরে যে সময়গুলো দিয়েছো, এটা কিন্তু তোমাদের নিজেরাই উপকৃত পাচ্ছ বা নিজেরাই লাভবান হচ্ছ। যাই হোক বেশি বড় করবো না, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি বা তোমাদের কি উপদেশ দিচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সেই জন্য বলবো তোমরা টেক্সট বই পারলে অনলাইনে সার্চ করো, অনলাইনতে বই কিনে নাও, ফ্লিপকার্ট অ্যামাজন বই কিনে নাও।
যদি না কলেজ স্ট্রিটে যেতে পারো, বাড়ির কাছে যদি দোকান থাকে দোকানে অর্ডার দাও যে আমাকে একটা বই লাগবে, এই পেপারের উপরে, মেজর মাইনর পেপারের উপরে বই কিনে নাও। আর না হলে আমি বলবো এই পেপারের নোটস আমি দেব না, যদি তোমরা নিতে চাও পারিশ্রমিক দিতে হবে আমাকে। তবে আমাকে দিতে গেলে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, সিলেবাস কমপ্লিট দিতে হবে, যেটা হচ্ছে টিউশন টিচারদের দিতে হয়। যারা কোচিং সেন্টারে স্যাররা নেয় তাদেরকে যেমনটা আমি দিয়ে থাকবো সেটাই তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ একটা বই তৈরি করতে যেমন হয় সেইটাই তোমাদেরকে দিতে হবে। এর জন্য পারিশ্রমিক কম নয়, এই পেপারের উপরে 850 টাকা লাগবে, নিজের লেখা ব্যাখ্যা থাকবে। আমি বলবো তোমরা আমার কাছে নিও না, তোমরা কলেজ স্ট্রিটে থেকে বা পাড়ার যদি দোকান থাকে দোকানে অর্ডার দাও, 100 থেকে 150 টাকা দামে একটা বই পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এই পেপারের নোটস আমার লেখা কমপ্লিটও হয়নি, পরীক্ষা এসে গিয়েছে। তোমাদের বলবো পাশে থেকে দোকান থেকে একটা বই কিনে নাও, একবার রিডিং পড়ো, বানিয়ে লেখার চেষ্টা করো, শর্ট প্রশ্ন থেকে তাহলে জানা পড়বে। আর তোমাদের থেকে পাস করাটা বিশেষ ডিফারেন্স করে বা ডিপেন্ড করে তোমাদের শর্ট প্রশ্নের উপরে। তাহলে একবার রিডিং দাও, ইউটিউবারকে ফেলে দাও, ছেড়ে দাও, পরামর্শগুলো মানো, পরীক্ষা দিলেই বুঝতে পারবে যে হ্যাঁ শোভন স্যার আমাদের ঠিক বলেছে। বুঝে গেল? আর যদি মনে করো যে স্যারের সাজেশন ফলো করবো, 2-4টে প্রশ্ন পড়ে পরীক্ষায় দেবো, দাও, আর সাপ্লিমেন্টে ফিরে পরীক্ষা দেবে, এটা আমি বলে দিলাম। তো যাই হোক, বেশি বড় করছি না, বেশি কথা বলে তোমরা বিরক্ত হবে, এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগে না, ভালো লাগাতে হবে, মন দিয়ে পড়াশোনা শুরু করে দিতে হবে। আর কিছু বলবো না, লাইক কমেন্ট করতে হবে না, শুধু তোমার বন্ধুর মধ্যে বেশি বেশি পরিমাণে আমার চ্যানেলকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো। লাইক কমেন্ট করতে হবে না, শুধু শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরাই উপকৃত হো, আর কিছু চাই না। ওকে, তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।